মিজান খান তিনি বলছেন আশা করি ভালো আছেন দাদা। এর আগেও কয়েকটা প্রশ্ন করেছিলাম, কোনো উত্তর পাইনি। ইচ্ছে ছিল আর কখনো প্রশ্ন করব না, কিন্তু একটা বিষয়ে অনেক বেশি কৌতূহল বিধায় রাগ অভিমান ভেঙে আবারও একটা কমেন্ট করলাম। আশা করছি এবার আর নিরাশ হতে হবে না। আমার জানার বিষয়টা হলো আইফোন থেকে শুরু করে ফ্ল্যাগশিপ যত ফোন আছে সব ফোনের ফ্রেম এই চিকন চিকন 5-7টা করে দাগ থাকে কেন? উপর নিচের ডাইনে বামে এই দাগগুলো দেওয়ার কারণ কি? আসলে যে কোনো ফোনে সত্যিই তো এটা দেখার মতো বিষয়, জানার মতো বিষয় যে এই ধরুন আইফোন 15 এর যে ফ্রেমের চারদিকে আমরা দেখতে পাচ্ছি ওপরে নিচে, এখানে তলায়, এখানে ওপর দিকে, সাইডে, সব দিকেই কিছু দাগ রয়েছে। এবং এটা শুধু আইফোনে আছে তা নয়, স্যামসাং গ্যালাক্সি S24 সেখানেও S24 আলট্রা, তাহলে প্রেস্টিজ থাকবে না আবার, তো সেখানেও ওপর নিচে সব দিকে এরকম একটা করে দাগ আছে, ফ্রেমেই আছে, আর কোথাও নেই দাগটা। আসলে কোম্পানি শুধু ফ্ল্যাগশিপ ফোনে এটা দেয় না, এটা অন্যান্য ফোনেও থাকে। যেমন এই বহু পুরনো ফোন Realme X2 Pro, ফোনের ব্যাক সাইডটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু ফোনটা তো এখনো ঠিকঠাক আছে, ঠিকঠাক চলছে। এবং এই ফোনটাও চারিদিকে দেখতে পাচ্ছি আমরা ফ্রেমে এরকম দাগ দেওয়া আছে। আর এই ফোনটা এইসব ফ্ল্যাগশিপ ফোনের 1/3 বা 1/4 দামে এসেছিল, যদিও রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোন। কিন্তু এটা হচ্ছে কেন? হচ্ছে কারণ খুব সহজ ব্যাপার, যে অ্যান্টেনা যে থাকে ফোন থেকে, যে অ্যান্টেনা দিয়ে আমরা সিগন্যাল রিসিভ করি বা সিগন্যাল পাঠাই, সেই অ্যান্টেনাগুলোর জন্য এটা দাগগুলো থাকে, অ্যান্টেনা ব্যান্ডের দাগ এগুলো। এবং এটা মেটাল ফ্রেম হলে তবেই একমাত্র দেখা যায়, প্লাস্টিক ফ্রেমে এই দাগগুলোকে লুকিয়ে রাখা যায়। তার কারণে আপনি যদি চেক করতে চান যে আপনার ফোনটার চারদিকের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা মেটাল কিনা, তাহলে অ্যান্টেনা ব্যান্ডের দাগ চেক করে নেবেন, তাহলেই হবে। সেটা 4G ফোন হোক বা 5G ফোন, অ্যান্টেনা ব্যান্ডের দাগ থাকবেই মেটাল ফ্রেম। পরের কমেন্ট করেছেন মমস ম্যানিয়া, তিনি বলছেন P1 কি গ্রিন লাইন ইস্যু আসতে পারে কারণ অ্যামোলেড? হ্যাঁ, অবভিয়াসলি যে কোনো অ্যামোলেড ডিসপ্লে যুক্ত ফোনে তাতে গ্রিন লাইন আসতে পারে। রিয়েলমি P1 তো বটেই, যা কিছু অ্যামোলেড ডিসপ্লে যুক্ত ফোন হোক, সে আইফোন হোক, আইফোন 15 বা স্যামসাং এর ফোন হোক বা রিয়েলমির ফোন হোক, যে কোনো ফোনে অ্যামোলেড ডিসপ্লে থাকলে আজকের দিনে এই ভয়টা আপনার সাথে থাকবেই যে তাতে গ্রিন লাইন আসতে পারে। কোম্পানিগুলো এই ব্যাপারে তো কিছু বলছে না, কোনো উদ্যোগ নিচ্ছে না। আপনারা অনেকেই প্রশ্ন করেন, প্রায় দেখি যে পিক্সেল ফোনে কি গ্রিন লাইন আসে? আসে, সব কোম্পানির ফোনেই আসে। অভিষেক সাহা বলছেন এক কথায় অসাধারণ। আর দাদা, এখানে কি সকল ডিভাইস একসাথে কানেক্টেড থাকে ইকোসিস্টেমের মতো? হ্যাঁ, আমি যে বিস্পোক এআই স্যামসাং এর যে ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে স্যামসাং এর স্টোরে গেছিলাম, এক্সপিরিয়েন্স স্টোর, ওটাই বোধহয় ইন্ডিয়ার সব থেকে বড় স্টোর। তো সেখানে গিয়ে আমি এটা প্রত্যক্ষ করেছিলাম, জিনিসটা এক্সপিরিয়েন্স করেছিলাম যে কিভাবে ওদের প্রত্যেকটা ডিভাইসে, মানে আমাদের ঘরে যেসব ইলেকট্রনিক্স জিনিস থাকে, ইলেকট্রনিক্স ডিভাইস হলেই হলো, তাতে ওরা এআই ঢুকিয়ে দিয়েছে। আর সেটা করতে পেরেছে কিভাবে? পেরেছে তার কারণ প্রতিটা ডিভাইস ওয়াইফাই এর মাধ্যমে কানেক্টেড থাকছে নিজেদের মধ্যে বা ইন্টারনেটের সাথে। তার ফলে সেই ডিভাইসের এআই সহজেই কাজ করতে পারছে। সেটা আমাদের রেফ্রিজারেটর হোক বা ওয়াশিং মেশিন বা মাইক্রোওয়েভ বা অন্য যে কোনো কিছু হোক, সেগুলো এইভাবেই কাজ করছে। খুব বিস্তারিতভাবে আমি চেষ্টা করেছি ভিডিওতে বলার, যদিও এটা এত বড় জিনিস যেটা একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তবু ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখবেন, ডেসক্রিপশনে লিংক থাকবে বিস্পোক এআই স্যামসাং এর তরফ থেকে, এবং জিনিসটা সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো। এআই কিভাবে আমাদের রোজকার জীবনে ঢুকে পড়ছে, মানে ভাবা যায় না। আমি দেখে সত্যি অবাক হয়ে গেছি, আমার খুব ভালোও লেগেছিল। আমার মনে হয় আপনারা যারা টেকসাভি লোক তাদের এটা দেখা উচিত, এটা জানাও। অ্যান্ড অবভিয়াসলি এটা স্যামসাং এর একটা ইকোসিস্টেম। আমরা ইকোসিস্টেম বলতে যেটা বুঝি যে মোবাইলের সাথে ট্যাবলেট, তার সাথে হেডফোন, তার সাথে ঘড়ি, সবকিছু একটা কানেক্টেড আছে, এইসব ব্যাপার। কিন্তু ইকোসিস্টেম জিনিসটা স্যামসাং আরো অনেক বড় করে ভেবেছে। ঘরের যে কোনো জিনিস, সেটা ইলেকট্রনিক্স ডিভাইস হলেই হলো, সেটা ইকোসিস্টেমের একটা অংশ। মোহাম্মদ রাজু তিনি বলছেন আমার নাম রাজু, নাইস নাইস নাইস, আমার অনেক ভালো লেগেছে দাদা। যদিও আমি কোনোদিন কিনতে পারবো না, আল্লাহ ভালো জানে, তবুও শুনতে ভালো লাগলো। আমার ফোনটায় অনেক গ্রিন লাইন দাগ পড়ে গেছে, ভালো করে দেখতে পাই না, কোনো শব্দ ভুল হলে মাফ করে দিন। আমি বাংলাদেশ থেকে বলছিলাম, আমি গার্মেন্টসে চাকরি করি, দাদা আপনার জন্য দোয়া রইল। এই কমেন্টটা আমার আসলে মন ছুঁয়ে গেছে, তার জন্য এই কমেন্টটা আমি নিয়েছি। আমাদের পরিবারটা এরকমই উষ্ণ ভালোবাসায় ভর্তি, পূর্ণ, এবং এরকম কমেন্ট করলে মনে হয় যে হ্যাঁ, ভিডিও বানানো সার্থক, পরিশ্রম সার্থক, সবকিছুই সার্থক। রাজু ভাই যেরকম গ্রিন লাইনের দাগ পড়ে গেছে তার ফোনে, তারপরও আমাদেরকে কমেন্ট করেছেন, এত বড় একটা কমেন্ট করেছেন, মানে অবিশ্বাস্য লেগেছে আমার। কি বলবো এটা নিয়ে, জানি না। রাজু ভাই, আপনার সাথে যদি কোনোদিন দেখা হয় তারপর বাকি কথা হবে। বেস্ট সোশ্যাল ডায়েরি তিনি বলছেন দাদা মনে কষ্ট নেবেন না, বাংলাদেশ থেকে বলছি। আপনি অনেক সাধারণ প্রোগ্রামেবল ফাংশনকেও এআই বলেছেন, এআই এবং প্রোগ্রামেবল ফাংশনের মধ্যে পার্থক্য বুঝুন। বিস্পোক এআই এর ভিডিওতেই এই কমেন্ট এসেছে, এবং এটা একদম জেনুইন কমেন্ট, কোনো ভুল নেই এই কমেন্টে, সেটার জন্য আমি কমেন্টটা নিয়েছি। আসলে যেসব জিনিস আমরা 10 বছর আগে ইউজ করতাম, সেগুলোও এখন কোম্পানি এআই এর নাম দিয়ে চালাচ্ছে, মার্কেটিং গিমিক আর কি। এখন এআই এর নাম চলছে। যেমন ধরুন না, একটা ওয়াশিং মেশিনে সেটা ডেলিকেট, হেভি বা এরকম বিভিন্ন রকম ওয়াশিং প্রোগ্রাম সেট করা থাকে, সেটাকেও এখন এআই বলে চালিয়ে দিচ্ছে। কিন্তু স্যামসাং এর বিস্পোক এআই তে ওয়াশিং মেশিনে এই প্রোগ্রামগুলো আছে, এআই কোথায় কাজ করছে? এআই কাজ করছে এটাতেই যে আমাকে এখন আর প্রোগ্রাম সেট করতে হবে না, এআই বুঝে নেবে আমার কাপড়ের কোয়ালিটি কি, সেই অনুযায়ী সে নিজে প্রোগ্রাম সেট করবে। এখানেই প্রোগ্রামেবল ডিভাইস এআই হয়ে যাচ্ছে। এইটুকু তফাৎ হচ্ছে, এবং এই তফাৎটা আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দেবে, এটা
কোম্পানি বলছে, আমি বলছি না, কারণ আমি এখনো এটা এক্সপিরিয়েন্স করিনি। যদি সত্যিই আমার জীবনযাত্রা কখনো এইভাবে সহজ হয়ে যায়, অবভিয়াসলি আপনাদের তো জানাবোই। নীরব রেহান বলছেন হুয়াবে পুরা 70 আলট্রা এর রিভিউ চাই, খুব মুশকিল। হুয়াবে এই ফোনটা যে লঞ্চ করেছে, আসলে তাদের পি সিরিজের ফোনকে পুরা নাম দিয়ে দিয়েছে। নামটা যদিও আমার খুব একটা পছন্দ হয়নি, আপনাদের কি পছন্দ হয়েছে কমেন্টে লিখে জানাবেন। তো হুয়াবে P70 আলট্রা এই ফোনটা আসলে P70 সিরিজটা 4টে ফোন এসেছে টোটাল, P70, P70 প্লাস, P70 প্রো, P70 আলট্রা। এর মধ্যে 70 প্রো আর 70 আলট্রা এই দুটো ফোন মানে লঞ্চ হওয়ার পর, সেল শুরু হওয়ার পর 1 মিনিটের মধ্যে, এবং সত্যিকারের আক্ষরিক অর্থে 1 মিনিটের মধ্যে এটা আউট অফ মার্কেট হয়ে গেছে। হুয়াবে আর স্টক দিতে পারেনি, লোকে এটা এতটাই চাইছে। এবং আরো ভালো ব্যাপার কি জানেন, হুয়াবে দেখা গেছে চায়নাতে ঘুরে দাঁড়িয়েছে। লাস্ট কোয়ার্টারে দেখা যাচ্ছে তাদের সেল গ্রোথ হয়েছে 64%। অ্যাপেলের ডাউন হয়েছে, অবভিয়াসলি আপনাদের টেকনিক্সে আগেই বলেছিলাম অ্যাপেলের সেল ডাউন হয়েছে 24%। হুয়াবে আবার 1 নম্বর পজিশনে চলে এসেছে চায়নাতে, অ্যাপেল সেখানে 5 নম্বরে চলে গেছে। কিন্তু হুয়াবের এই ফোনটার এত ডিমান্ড কেন? ডিমান্ড তার কারণ হুয়াবে এখানে ভালো চিপ দিতে পেরেছে, যেটা দিতে পেরেছে আমেরিকার ব্যান থাকা সত্ত্বেও। কিভাবে দিতে পারলো? দুরকম মতামত শোনা যাচ্ছে, যে ইন্টেলের উপর তো বাইডেন এখন অব্দি পুরোপুরি সব নিষেধাজ্ঞা চাপায়নি, ইন্টেল এই বছরটা অব্দি ব্যবসা করতে পারবে, তাদেরকে কিছু টেকনোলজি দিতে পারবে, এরকম ব্যাপার ছিল। তো ইন্টেল দিয়েছে, এটা নর্মাল কথা শোনা যাচ্ছে। অ্যাবনর্মাল কথা এটা কি শোনা যাচ্ছে যে হুয়াবে এটা কোনোভাবে এদিক ওদিক থেকে ম্যানেজ করেছে কোনো কোম্পানির থেকে, সেটা নিয়ে বাইডেন সরকার তদন্ত করছে, আমেরিকা খুবই ক্ষুব্ধ। তো হুয়াবে যেভাবেই হোক ম্যানেজ করে ভালো চিপ দিতে পেরেছে, 5G চিপ দিতে পেরেছে, এবং তার ফলে মানুষ হুয়াবের দিকে ঝাঁপিয়ে পড়েছে। হুয়াবের এই ফোনটাতে ক্যামেরা ভালো হবে সেটা সবাই জানতো, কিন্তু যেই ফোনটা 5G দিতে পারলো, AI দিতে পারলো, তখন লোকের এতদিনের যে খিদেটা ছিল সেইটা নিয়ে ঝাঁপিয়ে পড়লো বলেই হুয়াবে এইভাবে ফিরে আসতে পেরেছে। তবে আমাদের দুর্ভাগ্য এটাই যে এই ফোনটা আমাদের হাতে কবে আসবে, আদৌ আসবে কিনা কোনোদিন, সেই নিয়ে রীতিমতো সন্দেহ আছে। কারণ ওই গুগলের সার্ভিস এখনো নেই, চায়নার বাইরে গুগলের সার্ভিস না থাকলে সেই ফোন কোনো ভ্যালু রাখে না, আসলে এখনো রাখে না। উমাশঙ্কর সরকার তিনি বলছেন স্যামসাং এর মিড বাজারের ফোনগুলিতে যে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে সেইগুলি কি চোখের জন্য অস্বস্তি হয়, মানে ফ্লিকিং হয়, আর কি বেশি দিন টেকসই হয় না? প্লিজ বলবেন। না, ব্যাপারটা এরকম নয়। যদিও স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইসের থেকে কম দামি ডিভাইসের অ্যামোলেডের তফাৎ থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাতে চোখের কোনো ডিস্টার্ব হয় এবং কোনো রকম ফ্লিকারিং বা যাই হোক কোনো রকম সমস্যা হয় এরকম মনে হয় না, এরকম কোনো রিপোর্ট নেই। তবে হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে সবসময় চোখের জন্য বেশি ক্ষতিকারক আইপিএস ডিসপ্লে থেকে, এটা আমি আগেও ভিডিওতে বলেছিলাম। সুদীপ ভট্টাচার্য বলছেন দাদা ভিভো T3, iQOO Z9 এই দুটোর মধ্যে কোন ফোনটা ক্যামেরা আর ডিসপ্লে সব থেকে ভালো হবে? ভিভো T3 তো ক্যামেরার জন্য বানায়নি ভিভো, তাই তার ক্যামেরা খুব একটা ভালো হবে না। iQOO Z9 এর ক্যামেরা ভিভো T3 থেকে বেটার হবে। তবে ওভারঅল ভিভো T3 কিন্তু গেমিং সেন্ট্রিক ফোন, আর সেখানে iQOO একটা অলরাউন্ডার ফোন। আমার মতে ডিসপ্লেতে দুটো ফোন যদি ড্রও করে, আলটিমেটলি iQOO Z9ই বেটার ফোন হবে। মোহাম্মদ রিয়াজ বলছেন ভাইয়া এই সময় এসে কি পিক্সেল 6 প্রো নেওয়া কি ঠিক হবে, বা নেটওয়ার্ক ইস্যুটা সম্পর্কে জানতে চাই। পিক্সেল 6 প্রো নেওয়া ঠিক হবে না। আমি সবসময় আপনাদের বলি যে পিক্সেল ফোনটাকে কেন কেনে, দুটো কারণে, একটা হচ্ছে তার সফটওয়্যারের জন্য, একটা হচ্ছে তার ক্যামেরার জন্য। তো পিক্সেল সফটওয়্যারে এখন আর অতটা ভালো করছে না। হ্যাঁ, গুগলের নিজের অ্যান্ড্রয়েড তাও পিক্সেলের ফোনের সফটওয়্যারে নানা রকম সমস্যা দেখা দিয়েছে, বারবার দেখা দিয়েছে। এবার পিক্সেল 6 প্রো যদি শুধু ক্যামেরার জন্য কেনেন, তাহলে তার বিনিময়ে আপনার লস কি হচ্ছে? লস হচ্ছে যে সেখানে টেনসার চিপ থাকে, সেই টেনসার চিপ মানে স্যামসাং এরই চিপ। এবার স্যামসাং এর সেই চিপে এখনো অব্দি এই সমস্যা দেখা যাচ্ছে যে সেই চিপ তুলনামূলকভাবে বেশি গরম হয়, সেই চিপের নেটওয়ার্ক ইস্যু থাকে। এই চিপে যদি এই দুটো বড় সমস্যা থাকে, তার ফলে টেনসার চিপ দিয়ে যখন ফোন আসবে সেই ফোন ইউজ করতে গেলে সমস্যা তো হবেই। তো পিক্সেল 6 প্রো বা পিক্সেলের ফোন আমি এই কারণেই নিতে আপনাদের বারণ করি। কিন্তু হ্যাঁ, যদি আপনি শুধু ক্যামেরার জন্য ডেডিকেটেড পিক্সেল লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই নিতে পারেন। আই এম ইউটিউব, আমি বাংলাদেশ থেকে প্রশ্নটা করছি। এর আগে গুগল করেও যে প্রশ্নটার উত্তর আমি সঠিকভাবে পাইনি, আর তা হলো বর্তমানে দাঁড়িয়ে কোন ফোনটা নেওয়া আমার জন্য ভ্যালু ফর মানি বা সঠিক হবে। আইফোন 15 প্রো ম্যাক্স, স্যামসাং S24 আলট্রা। দয়া করে উত্তরটি জানালে উপকৃত হব। এর উত্তর গুগল কেন কেউ দিতে পারবে না। এই যে এই দুটো ফোন দেখছেন, এই দুটো ফোন সেরা ফোন এখন বলা যায় অ্যান্ড্রয়েডের দুনিয়ায় না, স্মার্টফোনের দুনিয়ায়। তো এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা ভালো হবে? দুটো ফোনেরই কিছু ভালো কিছু খারাপ দিক আছে, আপনারা জানেন। আমি বলবো এই দুটো ফোনের মধ্যে যে ফোনটা আপনার সাথে ঠিকঠাক যাবে, মানে এখন তো আর আইফোন দেখে ফ্লেক্স করা যায় না, বরঞ্চ আইফোন নিয়ে ঘুরলে লোকে ছাপড়ি বলে, কিন্তু যে ফোনটা আপনাকে বেছে নেবে, আপনি দুটো ফোন হাতে নিয়ে একবার দেখুন, যে ফোনটা আপনাকে বেছে নেবে, iOS এর সাথে আপনি কমফোর্টেবল না অ্যান্ড্রয়েডের সাথে কমফোর্টেবল, সেটা দেখুন, ফিল করুন, তারপর আপনি বেছে নিন। এরকম ভাবে কেউ বলতে পারবে না এই দুটো ফোনের মধ্যে কোনটা সেরা। দুটো ফোনই সেরা, নিজের জায়গায় সেরা। স্টোরি প্ল্যানেট বাংলা বলছেন দাদা এখন জাতির স্যার হয়ে গেছে। আচ্ছা দাদা স্যার, আমাকে বলুন স্যামসাং একই রকম দেখতে কেন এত ফোন লঞ্চ করছে? এতে করে কি ফ্ল্যাগশিপের প্রেস্টিজ কমে যাচ্ছে? আচ্ছা, আমার লেগ পুলিং হচ্ছে দাদা স্যার। ওকে, যাই হোক, তো প্রশ্নটা
প্রশ্নটা এটাই ছিল। স্যামসাং একই রকম দেখতে ফোন লঞ্চ করছে কেন? দেখুন, অ্যাপেলও তো একই রকম দেখতে ফোন লঞ্চ করছে। অ্যাপেলকে দেখেই অ্যান্ড্রয়েডের সবাই শিখেছে যে আমরা একই ডিজাইনের ফোন লঞ্চ করব যাতে ওই ফোনটা আমাদের ব্র্যান্ডিংকে রিপ্রেজেন্ট করে। মানে স্যামসাং এর ফোন মানেই এইরকম দেখতে ফোন হবে, এটা এখন স্যামসাং নিশ্চিত করে ফেলেছে। যেরকম আইফোন মানেই এরকম দেখতে হবে, একটা বিশেষত্ব থাকবে, সেটা সবাই জানে। ভিড়ের মধ্যে থেকে নিজেকে আলাদা করে নেওয়ার জন্য স্যামসাং এই ডিজাইনটা করেছে। এবার এখানে একটা সমস্যা তো হচ্ছে, আমাদের চোখে অন্তত সমস্যা হচ্ছে যে ফ্ল্যাগশিপ ফোন আর কম দামি ফোনের ডিফারেন্স আমরা করতে পারছি না। স্যামসাং এর ফোন মানেই আমরা ধরে নিচ্ছি সেটা কম দামি হতে পারে, অথবা ধরে নিচ্ছি সেটা খুব দামি হতে পারে। স্যামসাং এর উচিত ছিল, আমার মনে হয় যেটা, যে একটা প্রাইস থেকে কম দামি ফোন হলে সেই ফোনগুলোর ডিজাইন একরকম হবে, আর একটা দামের উপরে গেলে মানে একদম ফ্ল্যাগশিপ লেভেলে গেলে তার ডিজাইন একরকম হবে। তবে স্যামসাং মনে করেছে এখন তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি, তারা এটাই বেস্ট মনে করেছে। হয়তো কিছু রেজাল্ট পাচ্ছে, যদি না পায়, যদি সেল কমে যায়, হয়তো ভবিষ্যতে আমাদের কথা শুনবে। কায়সার আহমেদ বলছেন, দাদা আমি বাংলাদেশ থেকে S22 আলট্রাতে কি এআই আপডেট আসবে জানাবেন? সম্ভবত আসবে না, খুবই দুঃখের কথা, কিন্তু আসবে না সম্ভবত। কারণ স্যামসাং S23 সিরিজে আপডেট দিয়েছে। এবার তারও পিছনের ফোনগুলোতে S22 বা 21 যদি দেয়, তাহলে এআই এর যে এক্সক্লুসিভিটিটা সেটা আর 23 বা 24 সিরিজে থাকবে। তবে এখানে আরেকটা ব্যাপার আছে, যদি এক বছর বাদে দেখা যায় বা কিছুদিন বাদে দেখা যায় যে সব কোম্পানি সব ফোনে এআই দিয়ে দিয়েছে, তখন এআই এর জন্য এআই এর নাম দিয়ে স্যামসাং আর ফোন বিক্রি করতে পারবে না, তার বিশেষত্বটা হারিয়ে যাবে। তখন হয়তো স্যামসাং সব ফোনে এআই দিয়ে দেবে, এটা হতে পারে। তখন পুরোনো ফোনে হয়তো এআই চলে আসবে, কিন্তু এখনো অব্দি এটা স্যামসাং এর এক্সক্লুসিভ একটা ফিচার, যেটা স্যামসাং কেন পুরোনো ফোনে দেবে? তাহলে তো সবাই S22 ইউজ করবে, সেই S22 থেকে কেউ আর S24 এসে কিনবে না। তো স্যামসাং আমার মনে হয় না এখন এটা দেবে। গোপাল মালাকার বলছেন, দাদা অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি, অনেক প্রশ্ন করেছে কিন্তু উত্তর পাইনি। দাদা আমি একটা আইফোন নিতে ইচ্ছে করে, তাই ভাবছি আইফোন 13, আইফোন 15 নেবো। আমার চার্জিং ব্যাকআপটা ভালো দরকার। এখন কোনটা নিলে ভালো হবে একটু বললে ভালো হতো, আমার জন্য একটু বলেন দাদা প্লিজ। আশা করি উত্তর পাবো। লাভ ফ্রম বাংলাদেশ। কিন্তু আপনি যে এতদিন উত্তর পাননি সেটার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু আপনাদের সবার উদ্দেশ্যে বলি যে আজকেও তো সবার উত্তর দেওয়া সম্ভব হবে না। অবশ্যই কমেন্টে আপনার প্রশ্ন দিয়ে রাখবেন আগামী পর্বের জন্য। আমি চেষ্টা করি অনেক প্রশ্নের উত্তর দেওয়ার, তবু সব তো সম্ভব হয় না। এনিওয়ে, তো ভাই যে প্রশ্নটা করেছেন তার উত্তর হচ্ছে যে আইফোন 15 নেওয়াই তো ভালো। যদি আপনার পকেট পারমিট করে তাহলে কেন পুরোনো ফোন নেবেন? আইফোন 15 নিন, বেটার হবে, বেশি দিন চালাতে পারবেন। এবং আইফোন 13ও খারাপ নয় এখনো, কিন্তু ব্যাটারি ব্যাকআপের জন্য এই দুটোর মধ্যে খুব বেশি কিছু তফাৎ নেই। আইফোন 15 অনায়াসে নেওয়া যেতে পারে এবং সেটা যথেষ্ট ভালোই হবে নেওয়া আমার মতে। তো যাই হোক, আজকে তো অনেক আলোচনা হলো, আজকে অনেক প্রশ্নের উত্তর দিলাম, অনেক প্রশ্নের উত্তর বাকি রয়ে গেল। ভিডিও কেমন লাগলো লাইক করে জানাবেন, আর চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো আপাতত বিদায়।